হঠাৎ করে ভারত বাংলাদেশের মধ্যকার কুসুম কুসুম হৃদ্যতার সম্পর্ক বেশ নাটকীয় মোড় নিয়েছে। অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানো আর সীমান্তে কাঁটাতারের ইস্যুটি নিয়ে পর্দার আড়ালে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। এরই মধ্যে ভারত কূটনৈতিক নোট ভার্বালে বিষয়টি কোর ইস্যু বলে চিহ্নিত করেছে, যেটি অন্তর্বর্তী সরকারের আমলেও দেশটি করেনি। কূটনৈতিক সূত্রগুলো বলছে কোর ইস্যু শব্দটি এখন দুই দেশের মধ্যে একটি গভীর মনস্তাত্ত্বিক ও প্রশাসনিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কারণ কোর ইস্যু কূটনৈতিকভাবে তখনই বলা হয় যখন ওই ইস্যুটির সমাধান না হওয়া পর্যন্ত অন্য কোনো ইস্যু নিয়ে আলোচনা করতে চায় না সংশ্লিষ্ট দেশটি। সীমান্ত ইস্যু নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের সাথে চুক্তি আর চীনের সাথে তিস্তা নিয়ে বাংলাদেশের আলোচনার পর ভারত বাংলাদেশ সীমান্তে দেশটির সামরিক তৎপরতা আরও শক্ত করার খবর পাওয়া যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ স্মার্ট বর্ডার অবজারভেশন অ্যান্ড মনিটরিং সিস্টেমের অধীনে সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। বিএসএফ জওয়ানদের ৫,০০০ বোর্ডিয়ন ক্যামেরা দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতের শিলিগুড়ি করিডোর ঘেঁষে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ৩টি সামরিক গ্যারিসনে শক্তি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। সূত্রগুলো বলছে সীমান্তে এক্সারসাইজ তিস্তা প্রহার এবং এক্সারসাইজ ত্রিশূলের মতো বড় ধরনের সামরিক মহড়া খুব শিগগিরই আবার শুরু করতে পারে ভারতীয় প্রতিরক্ষা বাহিনী। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত মাসের শেষ দিকে ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করা হয়েছিল সন্দেহভাজন অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে হস্তান্তর করা হবে কিনা। তার জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেছিলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন, তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন। এই বক্তব্যের পর ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বরেকে গত ৩০শে এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে এ বিষয়ে একটি প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়। বাংলাদেশে বিএনপি সরকার আমলে এটি ছিল প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের পর পুশিন ঘটনা বাড়লে বাংলাদেশ ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। খলিলুর রহমান সাংবাদিকদের এই কথা বলেছিলেন চীন সফরে যাওয়ার আগে। ভারতীয় দূতকে বাংলাদেশে তলব করা কিংবা খলিলুর রহমানের বক্তব্যের জন্য ভারত সরকার অবশ্য বাংলাদেশি হাই কমিশনারকে তলব করেনি, কিন্তু সোজা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কড়া ভাষায় পাঠিয়েছে নোট ভার্বাল। একাধিক সূত্র বলছে মোহাম্মদ ইউনূসের আমলেও ভারতকে এতটা কড়া ভাষায় নোট ভার্বাল পাঠাতে দেখা যায়নি। ওই নোট ভার্বালে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের প্রত্যাবাসন ইস্যুটিকে কোর ইস্যু হিসেবে উল্লেখ করা হয়েছে। সাবেক একজন ডিপ্লোম্যাট বলছেন কূটনৈতিক পরিভাষায় কোনো বিষয়কে কোর ইস্যু হিসেবে চিহ্নিত করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এর মাধ্যমে একটি রাষ্ট্র তার প্রতিবেশীকে একটি কঠোর ও পরিষ্কার বার্তা দেয়। কূটনীতিতে কোর ইস্যু মানে হলো এমন একটি মৌলিক বিষয় যা দুই দেশের সামগ্রিক সম্পর্কের ভিত্তি বা প্রধান শর্ত হিসেবে বিবেচিত হয়। যখন কোনো দেশ নির্দিষ্ট একটি সংকটকে কোর ইস্যু বলে তখন তার অর্থ দ্বারাই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অন্যান্য দ্বিপাক্ষিক সহযোগিতা বা সম্পর্কের উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে। এটি সম্পর্কের সমীকরণকে একটি নির্দিষ্ট ফ্রেমের মধ্যে নিয়ে আসে। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে বিদ্যমান সমস্যাগুলোর মধ্যে পুশিন ও সীমান্ত সমস্যা, পানি সমস্যা, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বাণিজ্য সমস্যা সমানভাবে গুরুত্বপূর্ণ। ভারতের পাঠানোর সবশেষ নোটে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ইস্যুটিকে সবচেয়ে কোর ইস্যু বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো এটি সমাধান না হলে দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের সুযোগ কম। সূত্রগুলো বলছে পাকিস্তানের সাথে বিদ্যমান সমস্যাগুলো নিয়ে ভারত যখন নোট ভার্বাল পাঠায় সেখানেও অতীতে কোর ইস্যু লেখা হয়নি। সবশেষ প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওলা বিষয়টি যে ভারতের অগ্রাধিকার সেটি বলেছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো দলিলে দাবি করা হয়েছে 2020 সালের সেপ্টেম্বর থেকে
ভারত সরকার বাংলাদেশিদের জাতীয়তা যাচাই এবং প্রত্যাবাসনের জন্য নিরবিচ্ছিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের পক্ষ থেকে এই সময়ের মধ্যে মোট 1137টি নোট ভার্বাল পাঠানো হয়েছে, আর কনসোলিডেটেড রিমাইন্ডার পাঠানো হয়েছে 456টি। ভারতের দাবি অনুযায়ী 2862 জনের অমীমাংসিত ভেরিফিকেশন কেস আছে। দর্শক, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ইস্যুটি যে ভারত সরকার সত্যি কোর ইস্যু হিসেবে বিবেচনা করছে তার প্রমাণ মেলে পশ্চিমবঙ্গে জেতার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে শুভেন্দু অধিকারী সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়। নির্বাচনী প্রচারণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় আসলে অনুপ্রবেশ রোধে পশ্চিমবঙ্গ সীমান্তকে সম্পূর্ণ সিল করে দেওয়া হবে। এই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে শুভেন্দু অধিকারী সরকার ৪৫ দিনের মধ্যে বিএসএফ এর জন্য প্রয়োজনীয় প্রায় ২৮৬ কিলোমিটার জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে। বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের মোট সীমানা আছে ২,২১৬.৭ কিলোমিটার। এর মধ্যে জমি অধিগ্রহণ ও পূর্ববর্তী রাজ্য সরকারের অসহযোগিতার কারণে প্রায় ৪৩৫ কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, একদিকে কেন্দ্রীয় সরকারের কোর ইস্যু হিসেবে নোট ভার্বাল দেয়া, আর একদিকে রাজ্য সরকারের চটজলদি জমি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রমাণ করে দিল্লির কেন্দ্রীয় নীতি এবং কলকাতার রাজ্য নীতি এখন একই সূত্রে গাঁথা। নতুন সরকার সীমান্ত নিরাপত্তাকে জাতীয় নিরাপত্তার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই পরিবর্তনটি আনছে। সূত্রগুলো বলছে, আধুনিক ফেন্সিং এর পাশাপাশি সেন্সর, থার্মাল ক্যামেরা, ফ্লাড লাইট এবং ইলেকট্রনিক নজরদারি ব্যবস্থা ব্যবহার করে কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বা CIBMS এবং বোল্ট QIT প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা শুরু করেছে ভারত সরকার। এটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI চালিত একটি সমন্বিত প্ল্যাটফর্ম, যা সীমান্তের সিসিটিভি ক্যামেরা থেকে প্রাপ্ত ভিডিও ফিড বিশ্লেষণ করে রিয়েল টাইমে অনুপ্রবেশ বা চোরাচালানের গতিবিধি শনাক্ত করতে পারে। AI সিস্টেমটি 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে যে কোনো সন্দেহজনক বস্তুর গতিবিধি শনাক্ত করে সদর দপ্তরে অ্যালার্ট পাঠায়। সীমান্তে কর্তব্যরত ৫,০০০-এর বেশি বিএসএফ জওয়ানকে বডি ওয়ার্ন ক্যামেরা দেওয়া হচ্ছে, যা রাতের বেলাতেও স্বচ্ছ ভিডিও ধারণ করতে সক্ষম এবং এটি মূলত অনুপ্রবেশকারীদের সাথে সংঘর্ষের সময় প্রমাণ হিসেবে কাজ করবে। জানা গেছে, সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতে এখনো কমপক্ষে 2 মাস সময় লাগবে। সেজন্য দেশটি সীমান্তে নজরদারি বাড়াতে হ্যারন টিপি ড্রোন মোতায়েন করেছে। এছাড়া সীমান্ত অঞ্চলে ড্রোনের মাধ্যমে অস্ত্র বা মাদক সরবরাহ ঠেকানোর জন্য বিএসএফ একটি বিশেষ ড্রোন ওয়ারফেয়ার স্কুল স্থাপন করেছে, যেখানে অ্যান্টি ড্রোন প্রযুক্তি এবং জ্যামিং সিস্টেমের প্রশিক্ষণ দেওয়া হয়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা এখন বাংলাদেশ সীমান্তকে কেবল চোরাচালান বা অনুপ্রবেশ প্রতিরোধের ক্ষেত্র হিসেবে দেখছে না, বরং একে একটি সক্রিয় সামরিক ফ্রন্ট হিসেবে বিবেচনা করছেন, যার কেন্দ্রে রয়েছে ভারতের সবচেয়ে নাজুক ভৌগোলিক অঞ্চল শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক। এ কারণে ভারতের ইস্টার্ন কমান্ড এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তৎপরতা আরও বাড়ানো হচ্ছে এই সীমান্তে। নয়াদিল্লি তার পূর্ব সীমান্ত কৌশলগত অস্পষ্টতা বাদ দিয়ে সক্রিয় প্রস্তুতি এবং প্রতিরোধমূলক আধিপত্য এর ঝোঁকার নীতি নিয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাথে সম্প্রতি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হওয়া এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরের পর ভারত সরকার এই ধরনের কৌশল নিতে যাচ্ছে। সম্প্রতি 2 দিনের ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সৈয়দ মহসিন রাজা নাকভি। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, কয়েকদিন ধরেই এই সফরকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা চলছে। 8 মে শুক্রবার ঢাকার মিরপুরে বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট সিরিজের প্রথম টেস্ট খেলার দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছান। ওই দিনই বিকেলে ঢাকায় একটি 5-তারা হোটেলে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং পরদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। এই সময় 2 দেশের মধ্যে মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার এবং অপব্যবহার রোধে একটি সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষরিত হয়। তবে সামাজিক মাধ্যমের নানা আলোচনায় বলা হচ্ছে, এটি আসলে গোয়েন্দা তথ্য আদান প্রদানের চুক্তি।
পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ল্যান্ড বর্ডার না থাকায় মাদক পাচার রোধের চুক্তি হওয়া নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছে। আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের চীন সফরের পর থেকে বাংলাদেশের তিস্তা ব্যারেজ প্রকল্পের বিষয়টি আলোচনায় উঠে এসেছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, তিস্তা প্রকল্পও ভাবাচ্ছে চীন। ওই খবরে বলা হয়েছে, খলিলুর রহমানের সঙ্গে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর বৈঠকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল তিস্তা প্রকল্প। তিস্তা নিয়ে যে পরিকল্পনা বাংলাদেশ নিয়েছে সেটির নাম দেওয়া হয়েছে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন অব তিস্তা রিভার প্রজেক্ট। বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের সেনা তৎপরতা বাড়ানোর কৌশলের পেছনে এই দুটি ঘটনার ভূমিকা আছে। কারণ তিস্তা প্রকল্পটি বাংলাদেশের যেখানে হওয়ার কথা সেটি ভারতের শিলিগুড়ি করিডোরের কাছাকাছি। ভারতের সামরিক কৌশলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিন্দু হলো 22 কিলোমিটার প্রশস্ত এই শিলিগুড়ি করিডোর। নেপাল, ভুটান, চীন এবং বাংলাদেশের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকা এই সংকীর্ণ ভূখণ্ডটি ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের একমাত্র সংযোগকারী পথ। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, যে কোনো যুদ্ধে এই করিডোরটি বিচ্ছিন্ন হয়ে পড়লে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই চিরস্থায়ী দুর্বলতাকে কাটিয়ে উঠতে ভারত সম্প্রতি এই করিডোরের দক্ষিণ প্রান্তে 3টি নতুন এবং সম্পূর্ণ কার্যকর সামরিক গ্যারিসন স্থাপন করেছে, যা একটি কৌশলগত ত্রিভুজ বা স্ট্র্যাটেজিক ট্রায়াঙ্গেল হিসেবে কাজ করছে। বাংলাদেশের বিগত অন্তর্বর্তী সরকার আমলে যখন ভারতের সাথে দেশটির সম্পর্ক তলানিতে গিয়ে থাকে, যখন বাংলাদেশে ইউনুসপন্থীরা দিল্লি না ঢাকা স্লোগান দিত, তখন ভারত এই 3টি নতুন সামরিক গ্যারিসন স্থাপনের উদ্যোগ নিয়েছিল। এই 3টি স্থাপনা হলো আসামের ধুবড়ী জেলায় লাচিত বরফুকন সামরিক স্টেশন, পশ্চিমবঙ্গের চোপড়ার সামরিক ঘাঁটি এবং শিলিগুড়ি করিডোরের পশ্চিম অংশ, এবং বিহার পশ্চিমবঙ্গ সীমান্তের সংযোগস্থলে কিষানগঞ্জ গ্যারিসন। এর মধ্যে পশ্চিমবঙ্গের চোপড়ার ঘাঁটিটি ভারতের জন্য কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল। এটি শিলিগুড়ি করিডোরের সবচেয়ে সংকীর্ণ অংশের কাছে অবস্থিত এবং বাংলাদেশ সীমান্ত থেকে এর দূরত্ব 1 কিলোমিটারেরও কম। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার বিপরীতে আছে এই ঘাঁটিটি। সূত্রগুলো বলছে, এই 3টি সামরিক স্থাপনায় রুদ্র ব্রিগেড এবং দিবাস্ত্র ব্যাটারি ও কোল্ড স্ট্রাইক বা অতি দ্রুত সামরিক পদক্ষেপ গ্রহণের সক্ষমতা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। রুদ্র ব্রিগেড হলো একটি অল আর্মস সমন্বিত সামরিক ইউনিট, যেখানে পদাতিক, সাজোয়া এবং গোলন্দাজ বাহিনী একই সাথে মোতায়েন থাকে। এছাড়া S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ব্রাহ্মস মিসাইল মোতায়েন করা আছে শিলিগুড়ি করিডোর সংলগ্ন হাসিমারা বা বাগডোগরা বিমান ঘাঁটিতে। বাংলাদেশে ইউনুস আমলে যখন ভারতের সাথে উত্তেজনা বিরাজ করছিল, তখন 2025 সালের মে মাসে উত্তরবঙ্গ ও সিকিম সেক্টরে ভারতীয় সেনাবাহিনী এক্সারসাইজ তিস্তা প্রহার এবং অক্টোবর-নভেম্বরে এক্সারসাইজ ত্রিশূল পরিচালনা করেছিল। এক্সারসাইজ ত্রিশূলটি ছিল গত কয়েক বছরের মধ্যে ভারতের বৃহত্তম ত্রিদেশীয় সামরিক মহড়া, যেখানে 20,000-এর বেশি সেনা অংশ নিয়েছিল। সূত্রগুলো বলছে, ভারত সরকার একইভাবে আরো কয়েকটি মহড়া শিগগিরই করতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে, এই মহড়াগুলো প্রতিবেশী দেশগুলোর প্রতি একটি শক্তিশালী কৌশলগত বার্তা বা সিগন্যালিং হিসেবে কাজ করে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।